ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি। তবে গণমাধ্যমের তথ্য অনুসারে ভারতীয় জনতা পার্টি বিজেপি এগিয়ে আছে 195টি আসন, আর 93টি আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসনে জয়। সেক্ষেত্রে কলকাতার মসনদে কি বসতে যাচ্ছে বিজেপি যদি জয়লাভ করে, সেক্ষেত্রে বাংলাদেশে এর প্রভাবও কি হবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টিবিএস এর দিল্লি প্রতিনিধি পল্লব ভট্টাচার্য। কেমন আছেন আপনি? ভালো ভাই, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত কলকাতার যে বিধানসভা নির্বাচন, সেখানের ফলাফলটা যদি আপনার কাছে একটু জানতে চাই, কি আপডেট রয়েছে আপনার কাছে? দেখুন, ফলাফল তো আপনি যেটা বললেন সেটাই লেটেস্ট আপডেট। এখনো ফলাফল অফিসিয়ালি এখনো আসেনি, কেন ওটা আসতে একটু সময় লাগবে। ইলেকশন কমিশনের ফর্মালিটিসগুলো একে দিয়ে সই করানো, ওকে দিয়ে সই করানো, আসতে সময় লাগবে। কিন্তু ওভারঅল ট্রেন্ড যা বোঝা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে বিজেপি আগামী দিনে সরকার গঠন করতে চলেছে। বিজেপি মানে এটা তো আসলে আমরা যেটা জানি যে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি দুর্গ, কলকাতা হচ্ছে। তো সেখানে বিজেপির এই মানে জয় বা বিজেপির এরকম এগিয়ে থাকা, কি কি ফ্যাক্টর এখানে কাজ করছে? দেখুন, বেসিক্যালি চারটে ফ্যাক্টর, আমার মতে চারটে ফ্যাক্টর কাজ করছে। প্রথম, অ্যান্টি ইনকামবেন্সি, যেটা 15 বছরের রাজত্বর পরে একটা ভীষণ একটা স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত, বিজেপি যে ওদের তৃণমূল পর্যায়ে যে মানে গ্রাসরুট লেভেলের যে অর্গানাইজেশনটা আগে ছিল না, ওভার দ্য লাস্ট 2021-এর ইলেকশনের পরে ওরা কিন্তু সেইটার দিকে মন দিয়েছে, ওটাকে স্ট্রং করার জন্য, স্ট্রেংথেন করার জন্য বুথ লেভেল পর্যন্ত গেছে। এবং সেখানে কিন্তু আরএসএস এর একটা বিরাট ভূমিকা ছিল। আরএসএস খুব নিশ্চিন্ত, মানে একেবারে নিঃশব্দে কাজ করে গেছে বিজেপির হয়ে। বিভিন্ন বর্ডার বেল্টে, ট্রাইবাল এরিয়ায় যেখানে আদিবাসীরা থাকে সেইখানে, এবং ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেখানে ইন্ডাস্ট্রি এগুলো রয়েছে, সেখানে খুব সন্তর্পণে ওরা কাজ করেছে আরএসএস এবং বিজেপি, যাতে ওদের ইয়েটা একটা তৈরি হয়। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে বিজেপি যেটা একটা করেছে এইবার, পুরোপুরি ওরা কিন্তু কোনো চিফ মিনিস্টারের ফেস বলেনি যে ইনি আমাদের চিফ মিনিস্টার হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ইমেজটাকে ওরা ভাঙিয়ে এই ইলেকশনে ওরা জেতার চেষ্টা করেছে। নাম্বার 4, যে তৃণমূল যেটা করেছে, কিছু মাঝে মাঝেই কিছু, তারপর ওদের বিরুদ্ধে গত 5টি বছরে, তৃণমূলের বিরুদ্ধে গত 15 বছর ধরেই আমি বলবো, বিশেষ করে গত 5 বছরে কিছু ওদের বেশ কয়েকজন প্রথম সারির নেতা, দ্বিতীয় সারির নেতা, তৃতীয় সারির নেতাদের বিরুদ্ধে আপনার করাপশনের অভিযোগ ছিল। এবং সেই পারসেপশনটা দিনে দিনে যত দিন গেছে তত গ্রো করেছে। এই করাপশন, আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বড় কথা যে ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেসের সরকারের আনএমপ্লয়মেন্ট প্রবলেম কিন্তু বিরাট প্রবলেম ছিল, এবং এইটাকে কোনো ভাবে উনি ট্যাকেল করতে পারেনি। যার ফলে হয়েছে কি, ওনাকে দিতে হয়েছে কি, মহিলাদের ভাতা দিতে হয়েছে, আচ্ছা, তারপরে সাইকেল ফ্রিতে দিতে হয়েছে, চিকিৎসা ফ্রিতে দিতে হয়েছে। এখন এইগুলো হচ্ছে যেগুলো পরে পলিটিক্স অফ ডোর। আমার মতে যে এই যে তৃণমূলের পলিটিক্স অফ ডোর, ইট হ্যাজ রান ইটস কোর্স। এবারের যে নির্বাচন, আমরা তো জানি কলকাতায় সবসময় একটা ধর্ম নিরপেক্ষতার একটা বড় একটি দুর্গ, এবং এখানে আসলে মুসলিম অধ্যুষিত, মুসলিমের সংখ্যাও অনেক। তো আপনি এবার নির্বাচনে আসলে এই যে মানে বিশেষ করে বিজেপির মতো একটি ধর্ম নিরপেক্ষ নয় এমন দলের সেই দুর্গ দখল করার ক্ষেত্রে মানে আপনি আর কি কি বিষয় মনে করছেন যে গুরুত্বপূর্ণ ছিল, যেটি আসলে তৃণমূল নজর দেয়? এইবারের আরেকটা বড় কারণ হচ্ছে যেটা তৃণমূল ট্যাকেল করতে পারেনি, সেটা হচ্ছে বিরাট হচ্ছে, আপনার যেটা পড়ে থাকবেন পত্র পত্রিকায়, SIR, স্পেশাল ইন্টেন্সিভ রোল, মানে রিভিশন করেছে ভোটার লিস্টটাকে।
পুরোপুরি রিভিউ করেছে, রিভিশন করেছে। এইখানে কিন্তু ইনিশিয়ালি 90 লাখ ভোটার বাকি আছে। তারপরে সেটাকে আবার সুপ্রিম কোর্টের নির্দেশনায় ইলেকশন কমিশন আবার চেক করে যেটাকে ঠিক হয়েছে এত লোককে বাদ দেওয়া বা না দেওয়া, তখন ওরা এসে আরো 27 লাখ অ্যাডিশন করলো সেখানে। এখন এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই এসআইআর কিন্তু প্লেড এ ভেরি কি রোল, হ্যাঁ, একটা বিরাট ভূমিকা পালন করেছে যে এই বিজেপির ক্ষমতায় আসার জন্য। এখন যেমন প্রায় বিজেপি, আমি একটা হিসেবে আমি করলে দেখলাম যে প্রায় 127টা কনস্টিটিউয়েন্সিতে, 127টা কনস্টিটিউয়েন্সিতে, যেখানে গতবার 2021-এর ইলেকশনের সঙ্গে এবার তৃণমূল কংগ্রেস যারা জিতেছিল 121টায়, তাদের সঙ্গে যারা বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছিল, তাদের যে মার্জিনটা ছিল সেই মার্জিনটা কিন্তু এইবারে এসআইআর রিভিশনে সেই মার্জিনটা অত সংখ্যা ভোট অনুপাতে কমে গেছে। তার মানে এইখানে একটা বিরাট সুবিধা হয়ে গেছে বিজেপির। এখন আপনি বলতে পারেন তাহলে কি যারা বাদ গেছে তারা কি, এরা কি ভোটার ছিল, এদের কি জেনুইন ভোটার ছিল? এইখানে ইলেকশন কমিশনের বক্তব্য যে দেখুন, আমাদের এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার, ফলস ভোটার এদের বাদ দেওয়া, যাতে যে ভোটার লিস্টটাকে সঠিক করা, যেটা ইলেকশনের একটা প্রথম মাপকাঠি, খুবই গুরুত্বপূর্ণ মাপকাঠি। এইটা কিন্তু একটা বিরাট অ্যারিথমেটিক করে বিজেপি মাঠে নেমেছে, এইটা একটা বিরাট কারণ। সেক্ষেত্রে আপনি যে বলছেন এসআইআর এটা একটা প্রভাব ফেলছে, সেটাতে বাদ গেছে ভোটার, সেটাতে আমরা যতটুকু জেনেছি ম্যাক্সিমামই মুসলিম ভোটাররা বাদ পড়েছে, যারা তৃণমূল কংগ্রেসের একটা বড় সমর্থক। সেটা কি এখানে একটা বড় কারণ? হ্যাঁ, দেখুন, মুসলিম তো ইলেকশন কমিশনকে অফিসিয়ালি তো মুসলিম বা হিন্দুকে সে তো বলেনি, কিন্তু বাদ গেছে মুসলিম মেজরিটি, অনেক মুসলিম ভোটার বাদ গেছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এইসব এলাকায়, আর ডায়মন্ড হারবার। আর যেটা হয়েছে যে অনেক কিন্তু মতুয়া ভোটার কিন্তু অনেক বাদ গেছে, যারা মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের, যারা বাংলাদেশ থেকে 1947 সালে, 1971 সালে বা তার পরবর্তী সময়ে এসছে ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, কিছু আসামে, ওয়েস্ট ত্রিপুরায় এসছে, তবে বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলে। এদেরও কিন্তু একটা বিরাট সংখ্যা বাদ গেছে। কিন্তু এই বাদের ফলে হয়েছে কি, এই মতুয়া সম্প্রদায় কিন্তু একসময় বিজেপির ভোটার ছিল, মানে সাপোর্টার ছিল, সমর্থক। কারণ ওরা আশায় ছিল যে বিজেপি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে 2019 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টারে ওদের একটা ভারতীয় নাগরিকত্ব দেবে, কিন্তু সবাই গিয়ে সেটা দিতে পারেনি, কয়েক হাজারকে দিয়েছে, সেটা সবাইকে ওরা দেয়া উঠে হয়নি। প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কিন্তু করে উঠতে পারে। এখানে কিন্তু বিজেপির একটা বিরাট ভয় ছিল যে মতুয়া ভোটটা যদি একবার পুরোপুরি শিফট হয়ে যায় তৃণমূলের দিকে, তাহলে কিন্তু ওরা অনেক জায়গায় ওদের সমস্যা ছিল, যেমন বনগাঁ, নদিয়া, তারপরে উত্তর 24 পরগনা, এইসব জেলাগুলিতে বহু মতুয়া হিন্দু ভোট, এইটা কিন্তু যেটা হয় এবার কিন্তু সেটা হয়নি। এবং একটা দেখা গেছে যে এইটা একটা বিরাট ফ্যাক্টর, যে আপনি বলবেন যে হ্যাঁ বিজেপি এত সিট পেল কি করে, একটা ওয়ান অফ দ্য, এই যেমন এসআইআর একটা ফ্যাক্টর, সেরকম কিন্তু আরেকটা ফ্যাক্টর, যে একটা বিরাট হিন্দু কনসলিডেশন, হিন্দু ভোটারদের মধ্যে একটা কনসলিডেশন হয়েছে। যেমন মুসলমান ভোট তৃণমূলের কমিটেড ছিল, এইরকম এটা কিন্তু এক বছরে হয়নি, ওভার দ্য ইয়ার্স হয়েছে। এই ইলেকশনে গিয়ে সেটা বোঝা গেল যে একটা বিরাট হিন্দু কনসলিডেশন অফ ভোটস হয়েছে হিন্দু ভোটারদের মধ্যে। এখন এটা সঠিক না বেঠিক, না এটা কি কমিউনাল, না এটা কি, এটা জাজমেন্ট আগামী দিনেই পাওয়া যাবে এটার কি। কিন্তু একটা জিনিস যেটা পরিষ্কার, যে এই জিনিসটা হয়েছে। বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, সেটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে একটি রাজ্য ভারতের, তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তার সম্পর্ক এবং এর প্রভাব আসলে কি পড়তে পারে? দেখুন, বিজেপির সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ইজ জাস্ট ওয়ান অফ দ্য স্টেটস অফ ইন্ডিয়া, একটা অনেকগুলো রাজ্যের মধ্যে একটি রাজ্য। এখন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো আর পশ্চিমবঙ্গ সরকার করবে না, এটা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, দিল্লিতে যে জায়গাতে স্টার্ট হয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে, তারা এটা কন্ডাক্ট করবে। হ্যাঁ, সেখানে পশ্চিমবঙ্গের সরকারের কিছু ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভূমিকা আছে, যেমন গঙ্গা নদীর পানি বটোয়ারা বা তিস্তা নদীর পানি বটোয়ারা, সেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা সে আছে। কিন্তু এখন যেহেতু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় এবং যারা রাজ্যে ক্ষমতায়, এইখানে কিন্তু একটা আমরা আশা করছি যে একটা কোঅর্ডিনেশন হবে। কারণ বিজেপির যে সরকার রাজ্যে, তারা কেন্দ্র থেকে যদি তাদের টপ লিডারশিপ, সিনিয়র নেতৃত্ব যদি তাদের একটা বলে যে না এটা করতে হবে, সেটা তারা কিন্তু করবে না, মানে তার বিরুদ্ধে যাবে না। আমরা তো দেখছি যে মানে যে তিস্তার যে পানি চুক্তি, সেটি আসলে পশ্চিমবঙ্গের কারণে একটি সময় আটকে ছিল। তো এখন যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তো সেটা কি জট খুলবে, বা বিজেপি কি এ ধরনের অজনপ্রিয় সিদ্ধান্ত নিবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, 2019 বা খুব সম্ভব 18 বা 19, 2 বছরে পরপর হাসিনা দুটো ভিজিট করে। শেখ হাসিনা তদানীন্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি ভিজিট করেন দিল্লি, দিল্লি ভ্রমণ করতে। সেই একটা আমার এখন মনে আছে, প্রেস কনফারেন্সে, জয়েন্ট প্রেস কনফারেন্স, নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা, নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্ট বলেছিলেন যে আমি আপনাকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে আমি প্রধানমন্ত্রী থাকতে থাকতেই তিস্তা চুক্তি সই হবে। তারপর দেখুন 7 বছর কেটে গেছে, কিন্তু কিছু হয়নি। তার একটা কারণ মূল, যে পশ্চিমবঙ্গ কিন্তু মমতা ব্যানার্জির সরকার তাতে কোনোতেই সায় দেয়নি। বলতে পারেন মমতারও একটা কারণ আছে, উনি মনে করেন যে তিস্তা চুক্তি সই করলে উত্তরবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, তারা জল পাবে না বা অনেক পানীয় সমস্যা হবে, নানা রকম ক্ষেত্রে সমস্যা হবে। এখন সেখানে এখন একটা যেটা আশা করা যায়, যে যেহেতু বিজেপি সরকার কেন্দ্রে আর বিজেপি সরকার যদি রাজ্যে হয়, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে, কোনো সংঘর্ষ থাকবে না। আগে যেটা ছিল তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের একটা সংঘর্ষ ছিল। এখন সুতরাং আশা করা যায় যে একটা চুক্তি হওয়ার আশা রয়েছে। এই চুক্তি তো আসলে বাংলাদেশের জন্য ইতিবাচক, কিন্তু আমরা আবার শুনছি যে পাল্টা একটি বিষয়, যে প্রচুর পুশব্যাক হতে পারে বিজেপি যদি মানে ক্ষমতায় যায়, সেক্ষেত্রে কলকাতা, সেটার বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাই। এবং পুশব্যাকটা যেটা হচ্ছে, এটা খুবই আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে তো বেশি হচ্ছে না, বিএসএফ যারা করে বেশিরভাগই আসাম থেকে এটা হচ্ছে মাঝে মাঝে, কিন্তু অল্প মাস কোনো পুশব্যাক হতে পারে না। এবং এটা আমার মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এটা সম্ভব। কারণ দের ইজ এ মেকানিজম, বাইলাটারাল মেকানিজম। কোনো কাউকে পুশব্যাক করতে হলে ভারত সরকার সেগুলো বাংলাদেশ সরকারের কাছে পাঠায়, এই লিস্ট অফ তাদের নামের লিস্ট, তাদের অ্যাড্রেসের লিস্ট, যে ভাই আপনারা চেক করেন, এরা কিন্তু ওখানকার নাগরিক, আপনি এদের ঠিকানা দেখে এটা ঠিক করেন যে এরা আপনারা এদের দেবেন কি। এখন সেটাই হয়েছে কি, হ্যাঁ, এটার গতিটা খুব স্লো। এই যে জিনিসটা ভেরিফিকেশন, ইন্ডিয়া পাঠায় লিস্ট, বাংলাদেশ সেটাকে ভেরিফাই করে। এটা 5 বছর ধরে পেন্ডিং আছে একটা লিস্ট, প্রায় 2139টা নামের লিস্ট পেন্ডিং আছে। এই নাম লিস্ট, এই সংখ্যাটা বলেছে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল। এখন দেখুন, এই যে ব্যুরোক্রেটিক যে প্রসিডিওর, এখানে সময় লাগে। সুতরাং আপনাকে একটা মেকানিজম আছে, সেটাকে আপনাকে ধৈর্য ধরতেই হবে। একটা মেকানিজমকে আপনি বাইপাস করে পুশব্যাক করে দিলেন, সেটা তো কোনো সলিউশন না। কিন্তু বিজেপির যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বক্তব্য কিন্তু অনেকটাই সেই ধরনের এবং খুব মানে আক্রমণাত্মক রয়েছে। শুধু সেক্ষেত্রে অধিকারী নয়, আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা, তারও এইরকম আক্রমণাত্মক ভঙ্গি, যে ভাই এদের পুশব্যাক করে দাও। এখন উনিও সেটা জানেন, তো ওদের হয় এগুলো হচ্ছে লোকাল পলিটিক্যাল রেটরিক। হ্যাঁ, যার ফলে দেখুন এই ইনফিল্ট্রেশন ইস্যুকে নিয়ে, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত এইখানে আসামে তো ইলেকশনে এরা বারবার দিচ্ছে, হ্যাঁ, আর এখানে তো এইবার চলেই গেল। তবে ইনফিল্ট্রেশন ইস্যুটা কিন্তু, এই যে যারা বলে যে অবৈধভাবে ঢুকছে বাংলাদেশিদের সমস্ত, এইটা কিন্তু আজ থেকে নয়, 2018 থেকে চলে আসছে, আবার তারও বেশি চলে আসছে। আমার মনে হয় না যে এইরকম এই একটা কোনো ডিপ্লোমেসি, হ্যাঁ, কূটনৈতিক ভাবে এটা সুরাহা হবে,
এবং আমার মনে হয় না বিজেপি স্টেট গভর্নমেন্ট পাওয়ারে থাকলে যে একেবারে হই হই করে সবাইকে পাঠিয়ে দেবে, তো এটা এটা সম্ভব না। আপনাকে তো একটা দেশ চালাতে হবে, একটা নিয়ম নীতি মেনে, হ্যাঁ, একটা বাজেটের মেকানিজমের মধ্যে দেশ চালাতে হবে। জি, আপনার কাছে একটি শেষ প্রশ্ন। আমরা তো দেখতে পাচ্ছি যে দিনে দিনে আসলে বিজেপির যে হাত সেটি পুরো ভারত ব্যাপী আসলে প্রসারিত হচ্ছে। সবশেষ কলকাতার মতো একটি মানে ধর্ম নিরপেক্ষ রাজ্য আসলে তাদের দখলে চলে যাচ্ছে। তো সামনে আসলে ভারতের রাজনীতিতে আসলে আপনি কি দেখছেন? দেখুন, এই যে এই পরিবর্তন, এই ইলেকশনে, এবার যে ইলেকশন হলো, এই ইলেকশনে ওয়েস্ট বেঙ্গল, তারপরে তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি, এই যে ইলেকশনগুলো হলো, বিশেষ করে দুটো রাজ্য, ওয়েস্ট বেঙ্গল আর তামিলনাড়ু, এইখানে দুই নেত্রী, মানে দুই নেতা বা নেত্রী যাই বলেন, মমতা ব্যানার্জি এবং আপনার তামিলনাড়ুতে হচ্ছে এম.কে. স্ট্যালিন, ডিএমকে নেতা, এই দুজনে কিন্তু পরাস্ত। এর ফলে ইন্ডিয়াতে যে একটা ব্রড অপোজিশন ইউনিটি ছিল INDA নামে, তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং সেখানে এখনকার অবিসংবাদিত নেতা বা নেতৃত্ব স্থানীয় পার্টি হচ্ছে কংগ্রেসের স্থান কিন্তু এর ফলে জোরালো হবে। কংগ্রেস কিন্তু এই রিজনাল পার্টিদের জন্য এতদিন খুব একটা আমি বলবো যে খুব একটা প্রমিনেন্স পাচ্ছিল না, কারণ এরা তো ওয়েস্ট বেঙ্গলে পাওয়ারে নেই, কংগ্রেসের কোনো উপস্থিতি নেই, তামিলনাড়ুতে কংগ্রেস কিছু নেই, প্রায় জিরো। কিন্তু এইবার এরা হেরে যাওয়ার পরে কংগ্রেসের নিজস্ব স্থান একটা ইউনাইটেড অপোজিশনে পাকা হয়। কিন্তু এই দুজন স্ট্যালিন এবং মমতা হেরে যাওয়ার ফলে অপোজিশন কিন্তু দুর্বল হয়ে গেল। আগামী দিনে আমার তো মনে হয় এই ইলেকশন আগামী দিনে আপনি আরো কিছু পরিবর্তন দেখতে পাবেন। এমনও হতে পারে যে এই রিজনাল কয়েকটি পার্টি তারা বিজেপির নেতৃত্বে NDA-তে জয়েন করতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা সম্ভাবনা এখানে জল্পনা চলছে, যে হয় ডিএমকে বা তৃণমূল কংগ্রেস তারা তখন বলবেন যে দেখুন, ভারতের বৃহত্তর স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে বা তাদের রাজ্যের স্বার্থে তারা কেন্দ্রের সঙ্গে তাদের জয়েন করছে, যাতে সেখান থেকে বেশি আর্থিক সাহায্য পাওয়া যায়, রাজ্যে যাতে উন্নতি হয়, এই সুতরাং এই কিন্তু চেঞ্জ একটা হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।